আমি ট্রাই করব এই ভিডিওতে যেন খুব বেশি ড্রামাটিক সাউন্ড না করি, বাট একবার ইমাজিন করে দেখেন যে ফাইটার জেটের ক্র্যাশটি পুরো বাংলাদেশকে নড়িয়ে দিয়েছে। আমাদের দেশের সাথে যদি না অন্য কোনো দেশের কখনো যুদ্ধ বাধে এবং আমাদের দেশের ফাইটার পাইলটস গুলা যদি এই বিমানটা F7BGI অথবা F7C এর যে অন্যান্য মডেলগুলো বাংলাদেশে আছে, এই মডেলটা নিয়ে যুদ্ধ করতে যাই, আপনারা একটু ইমাজিন করে দেখেন তো তারা কি হারবে নাকি জিতবে? এবং তারা হারবে নাকি জিতবে তার উপর কি নির্ভর করতেছে? যে আমাদের দেশ সে যুদ্ধে হারবে নাকি জিতবে? টিকবে নাকি টিকবে না? এবং আমার পার্সোনালি মনে হয় আমরা টিকবো না। আমরা হেরে যাবো। আমাদের ফাইটার্স গুলা হেরে যাবে। আমি এই জিনিসটা জাস্ট এই বিষয়টার গুরুত্বটা বুঝাইতে বললাম যে F7BGI মডেলটা কতটা ভয়াবহ একটা জিনিস। যারা জানেন ইফ ইউ নো, ইউ নো। ইফ ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নো। যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিও থেকে খুব ইম্পোর্টেন্ট কিছু জিনিস আপনারা জানতে পারবেন। যদি অন্য কোনো জায়গা থেকে জেনে না থাকেন অনলি তাহলে। আমাদের এই যে F7BGI যে জিনিসটা ২১ জুলাই দুপুরবেলা জাস্ট মাইলস্টোন স্কুলের ছুটির একটু আগে ক্র্যাশ করেছে উইথ দ্য পাইলট তৌকির ইসলাম সাগর, যার বীরত্বের কথা এখন আমরা ফেসবুকে সবাই বলছি এবং তিনি ইজেক্ট করে নাই, তিনি প্লেনটাকে সেফ জায়গায় নামানোর চেষ্টা করেছিল। সবাই প্রশংসা করছে। হ্যাঁ, আমিও ইভেন প্রশংসা করছি। আমরা সবই মানলাম, সবই এগ্রি করি। এখন একটু মূল জিনিসে আসি তো যে এই প্লেনটা এক্সাক্টলি কেন ক্র্যাশ করলো অথবা এই জিনিসটাকে আমি এত এমপ্লিফাই করে এত ভয়াবহ কেন বলছি F7 টা? এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটু হিস্ট্রি জানতে হবে, অল্প একটু। কথাটা হচ্ছে ১৯৫০ সালের যখন রাশিয়া একটি ফাইটার জেট বানায় যার নাম ছিল MiG-21 এবং পরবর্তীতে চায়না রাশিয়ার কাছ থেকে পারমিশন নিয়ে অর্থাৎ লাইসেন্সড ভার্সন ওই সেম মডেল MiG-21 এর সেম মডেল ফলো করে, সেম অ্যাকশনস ফলো করে আরেকটা নতুন ফাইটার জেট বানায় যার নাম দেয় F7 এবং পরবর্তীতে আরো কিছু কাস্টমাইজেশনের পর আরেকটা টেইলার্ড ভার্সন বের হয় F7BGI, যেটা বাংলাদেশ ২০১২-১৩ সালের দিকে বাংলাদেশের জন্য অনেকগুলো পিস ক্রয় করে থাকে চায়নার কাছ থেকে। এখন একটা ইন্টারেস্টিং কাহিনী কি জানেন? ২০১২ সালের আশেপাশে কিন্তু চায়না নিজেই এই পুরানো মডেলটা প্রোডাকশন বন্ধ করে দেয়। কারণ ২০১২-১৩ সালের দিকে এর যে ইঞ্জিন, যে মডেল অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছিল। তাদের এটা আর প্রয়োজন ছিল না। এবং বাংলাদেশ ওই সময় এই জিনিসগুলো এখান থেকে ক্রয় করে আনে। এখানে একটা টুইস্ট বলে রাখি, F7 কিন্তু টোটাল ফাইটার জেটের একটা সিরিজ। এই সিরিজের ভিতরে যেমন BGI আছে এবং অন্যান্য সিরিজও আছে। অন্যান্য মডেলসও আছে। বাংলাদেশের কাছে কিন্তু এখন অহরহ এবং অনেক পরিমাণে F7 সিরিজের অন্যান্য মডেলগুলো আছে। BGI কিছু আছে, কিছু ক্র্যাশ হয়েছে অলরেডি এবং বাকি মডেলও আছে। এখন আপনি একটু জাস্ট গুগল করে নিবেন যে ওয়ার্ল্ডের টপ ক্র্যাশ লিস্ট কোনগুলা এবং ফাইটার জেটের জন্য। সো আপনি এখানে দেখবেন এই যে MiG-21 আমি বললাম না, MiG-21 এর ক্র্যাশের লিস্ট সবচাইতে উপরে। ক্র্যাশের লিস্টে এই নামটা সবচাইতে উপরে পাবেন আপনি এবং তার পরপরই পাবেন F7 সিরিজের মডেলগুলো। আপনারা জাস্ট একটু গুগল করলে অথবা ইউটিউব করলে জানতে পারবেন এই যে MiG-21 ইন্ডিয়ার ভেতরে এত বড় একটা কান্ট্রির ভেতরে এতবার ক্র্যাশ হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান পপুলেশন তাদেরকে একটা নাম দিয়েছে, সেটা হলো ফ্লাইং ককপিট। এবং ওই জিনিসটাকে কপি করে যদি কোনো জিনিস বানানো হয়, একটু ভেবে দেখেন, মনে করেন আপনি ফুটবল খেলা পারেন না। বাট আপনি একজনকে ফুটবল খেলা শেখাচ্ছেন কিভাবে খেলতে হয়। সো আপনার কি মনে হয় ভবিষ্যতে কি ওই প্লেয়ারটা খুব একটা ভালো প্লেয়ার হবে নাকি জাস্ট আপনার মতো নুব হবে? সো আপনি নুব হইলে অ্যাজ এক্সাম্পল আপনি যাকে শেখাবেন সেও নুব হবে। কোন একটা প্রো প্লেয়ার হবে না। সো যেভাবে আমাদের MiG-21 ক্র্যাশ লিস্টে সবার উপরে থাকবে, সো ওইটাকে ফলো করে যে জেটটা বানানো হইছে সেটা ক্র্যাশ লিস্টে সবার উপরেই থাকবে, তাই না? এবং এই জিনিসটা কিন্তু বাংলাদেশের নতুন না। ২০০৮ সালে এবং অন্যান্য সময়ও S7 এর অন্যান্য সিরিজ অথবা এই যে BGI মডেল এটা কিন্তু ক্র্যাশ করেছে। আপনারা একটু রিসার্চ করলে জিনিসটা জানতে পারবেন। ওকে, এখন একটু আসি যে এই জিনিসটা F7BGI অথবা F7 সিরিজটা এত বেশি ক্র্যাশ করে এর অ্যাকচুয়ালি ফল্ট গুলা কি, কি? ফ্লস গুলা কি, কি? দেখেন, সবচাইতে ইম্পোর্টেন্ট কি? যখন একটা পাইলট একটা ফাইটার জেট উড়ায়, তার মেন্টালিটি ঠিক থাকতে হবে। তাকে কোনো স্ট্রেস দেওয়া যাবে না। এম আই রাইট অর রং? আমাকে জানাবেন। যদি আমি ভুল হই আমাকে একটা পার্সোনালি মেসেজ দিয়ে দিলে হবে। কমেন্ট করতে হবে না। ইটস ওকে। সো মনে করেন আপনি ফাইটার পাইলট। আপনি প্লেন উড়াচ্ছেন। একটা জেট উড়াচ্ছেন। এখন আপনার উপর যদি আমি কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করতে থাকি আপনাকে, আপনি কি ঠিকমতো সেটা উড়াতে পারবেন? আই ডোন্ট থিংক সো। আপনি উড়াতে পারবেন না। বাট F7BGI এর ক্ষেত্রেও অনেকটা ঐরকমই হচ্ছে। এই F7BGI এর ইঞ্জিন ওভারহিটের প্রবলেম আছে। বাট অ্যাডভান্স কোনো সিস্টেম নাই ইনস্টল এটাতে যে পাইলটকে অ্যালার্ম করবে। এমন কিছুই এখানে নাই। কোনো সিস্টেম নাই। ওকে? পাইলটকে সেটা নিজে বুঝে নিতে হয় এবং সেই অনুযায়ী তাকে ফ্লাই করতে হয়। সেকেন্ড, মনে করেন আপনি একটা প্লেনে আছেন। এখন প্লেনে তো ইঞ্জিন obviously ইঞ্জিনের উপর চালিত। এখন মনে করেন ইঞ্জিনটা ফেল হয়ে গেল। তখন কি হবে? তখন প্লেনটা কিন্তু সেকেন্ড ইঞ্জিনে ফ্লাই করবে। এটা আমাদের কমার্শিয়াল প্লেনে হয় এবং ফাইটার জেটসেও হয়। বাট আনফরচুনেটলি যে সময়কার এই যে F7 সিরিজটা সেই সময়কার
মেবি ওই সময় হয়তো ডাবল ইঞ্জিনের সিস্টেম ছিল না, অত বেশি প্রচলিত ছিল না। সো অ্যাজ ইউজুয়াল এটা তো ডাবল ইঞ্জিন নাই। এই জিনিসটা সিঙ্গেল ইঞ্জিনে ফ্লাই করে। সো একটা ইঞ্জিন যদি বাতিল হয়ে যায়, প্লেন ক্র্যাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, দেন নেক্সট প্রবলেমে আসি। এটা অনেক বড় একটা প্রবলেম। এই যে ককপিট থেকে আপনি বামে, ডানে খুব একটা বেশি ভিউ পাবেন না। এবং এটা এতই চিপা এবং অলমোস্ট এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল বাই ম্যানুয়ালি। প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। আর কোনো এক্সট্রা অটোমেশন টাইপের এখানে কিছু নাই। সো পাইলটকে A to Z সবকিছু নিজে থেকে কন্ট্রোল করতে হয়। সো মনে করেন একটা প্লেন যখন ক্র্যাশ করবে, সে যদি নাই জানে তার আশেপাশে কি আছে এক্সাক্টলি, সে কিন্তু ওই একদম ক্র্যাশ করার আগ মুহূর্ত পর্যন্ত খুব বেশি যে কন্ট্রোল করতে পারবে অথবা জানতে পারবে, একটা নতুন প্ল্যান বানাতে পারবে। সো হয়তো অন্যান্য প্লেনে থাকলে করতে পারে, বাট F7BGA তে সেটা কমপ্লিটলি পসিবল না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ফ্লাই বাই ওয়্যার একটা সিস্টেম বলে একটা সিস্টেম আছে। সেটা কি হয়? মনে করেন আমি সহজ এক্সাম্পলে বুঝাই। আপনি একটা ফাইটার যেটা পাইলট এবং আপনি প্লেন উড়াচ্ছেন। কোন এক জায়গায় আপনি একটা ইউটার্ন নিছেন, ভুল ইউটার্ন। এতটা ইউটার্ন নেওয়া যাবে না। সো আপনার ওই সিস্টেমটা কি করবে? আপনাকে ইউটার্নটা নিতে দিবে না। অথবা বলতে পারেন অটো পাইলটের মতন। F7BGA তে সেই সিস্টেমটাও নাই। জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম এবং এর মতো আরো ছোট বড় অনেকগুলো ফ্লস আছে, অনেকগুলো ফল্ট আছে, অনেকগুলো মিস্টেকস আছে। এই F7 সিরিজের এবং MiG-21 যেটাকে ফলো করে করছে ওইটাতেও সেম প্রবলেম, এটাতেও সেম প্রবলেম এবং ওইটাতে এর চাইতে অনেক বেশি প্রবলেম। ওকে, সো প্রবলেমস গুলো তো আমরা জানলাম। এখন এই যে ২০১২-১৩ সাল যখন এই F7 সিরিজগুলো কেনা শুরু হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত ২০২৫ পর্যন্ত কি বাংলাদেশের কাছে এতটুকু অর্থনৈতিক সাপোর্ট হয় নাই যে এর চাইতে ভালো 4th জেনারেশন, 5th জেনারেশনের যে অ্যাডভান্স ফাইটার জেটস গুলো আছে সেগুলো বাংলার জন্য পারচেজ করবে? আচ্ছা, কিছু রিপোর্টস অনুযায়ী এই যে আমাদের কিছুদিন আগের গভর্নমেন্ট, শেখ হাসিনা যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আন্ডারে যে পরিমাণ টাকা বাইরে ট্রান্সফার করা হইছে, অ্যামাউন্টটা অলমোস্ট $16 বিলিয়ন। এবং আমি একটু বলে রাখি, এই যে F7 সিরিজের মডেলগুলা যখন ২০১২-১৩ সালের দিকে ক্রয় করা হয়েছিল, তখন একেকটা প্রাইস পড়েছিল অলমোস্ট $5.৫ মিলিয়নের মতো। সো এখন আপনি যে চিন্তা করেন ১৬ বিলিয়ন দিয়ে এত বছরে বাংলাদেশের জন্য কি অ্যাডভান্স 4th জেনারেশন, 5th জেনারেশন জিনিসপত্র কেনা যাইত না? ফাইটার জেটস কেনা যাইত না? অবশ্যই যাইত। বাট অ্যাজ ইউজুয়াল উই আর বাঙালি এবং আমাদের গভর্নমেন্ট তো কি বলবো সোনায় সোহাগা গভর্নমেন্ট ছিল একটা আমাদের। নট অনলি গভর্নমেন্ট বাট এখানে কিন্তু অন্যান্য লোকদেরও অনেক ফল্ট আছে। যেমন অনেকে বলছে যে এমন একটা ভিড়-ভাড়ওয়ালা এরিয়ার ওপরে একটা ফাইটার জেট কেন ওড়ানো হচ্ছিল? একটু ভালো করে খেয়াল করবেন। এই যে AK খন্দকার কুর্মিটোলা এয়ারবেস এটা কিন্তু কুর্মিটোলায় উপস্থিত এবং এভিয়েশনস এর রুল হিসেবে একটা এয়ারবেসের ১৪ কিলোমিটার আশেপাশে কোনো ঘনবসতি থাকা উচিত নাই। জাস্ট ইন কেস আপনারা ঢাকার বাইরে থাকেন, কেউ যদি ঢাকার ভেতরে থাকে সে তো জানে, ঢাকার বাইরে থাকে তাদের জন্য বলছি। ১ম এ কিন্তু কুর্মিটোলা এয়ারবেস আসে, ওই রাস্তা কন্টিনিউ ফলো করে আসলে দেন আপনার পরে এয়ারপোর্ট অ্যান্ড দেন ওই রাস্তা কন্টিনিউ করে আসলে দিয়াবাড়ির রাস্তা এবং দিয়াবাড়ি যাইতে ওইখানে পড়ে আপনার মাইলস্টোন স্কুলটা, যেটা কিনা রেডিয়াসের ভেতরে পড়ে। এখন আমি ২ টা ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি। একটা হলো ২০২৫ সালের ভার্সাস আরেকটা হলো ২০০০ সালের। একটু ভালো করে দেখবেন এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের আশেপাশে ২০০০ সালে কতটা ঘনবসতি ছিল ভার্সাস আজকে ২০২৫ সালের জুলাই মাসে কতটা ঘনবসতিপূর্ণ এলাকা এটা হয়ে গেছে। এই জিনিসটা কেন হয়েছে? এই যে এই জিনিসটা তো ইল্লিগাল, তাই না? সো এইখানে বাসা বানানোর জন্য, ফ্যাক্টরি বানানোর জন্য, এই যে স্কুল বানানোর জন্য এবং আরো অনেক কিছু আছে। এখানে মেডিকেল আছে, এখানে আরো সরকারি কর্মকর্তাদের অনেক অফিস-টফিস হাবিজাবি অনেক কিছু আছে এবং বাসা-বাড়িতে অহরহ। আমি উত্তরে থাকি তো এই স্পেসটা আমি অনেকবার গেছি লাইফে। এজন্য আমি অ্যাকচুয়াল ডিটেইলসটা আমি জানি যে ওই জায়গাটা কতটা ঘনবসতিপূর্ণ। জাস্ট Google ম্যাপ দেখে বলছি না। সো আচ্ছা, এখন আপনারা ইমাজিন করেন আপনার একটা জমি দরকার ওইখানে এয়ারপোর্টের আশেপাশে। সো এই জমি আপনি বিল্ডিং করবেন, পারমিশন কে দিবে? কোথা থেকে নিবেন? রাজুক, রাইট? সো যেহেতু এটা ইল্লিগাল সো রাজুক কেন পারমিশন দিবে? অ্যান্সারটা খুবই সহজ। আপনিও জানেন, আমিও জানি। টাকা। অথবা ইন আদার ওয়ার্ডস ঘুষ। এটার কারণে এবং তারা নিবেই না কেন? যখন আপনি আমার মতো লোক, এই যে আমি, আপনি, আমাদের মতো লোকই তাদেরকে ঘুষ অফার করি সামনে থেকে। অনেক হয়তো আমার এই কথাটা কেউ রাগ হইতে পারেন। কিছু করার নেই। The truth is truth. What it is, what it is. সো মনে করেন আপনাকে আমি বললাম যে, "ভাইয়া এয়ারপোর্টের আশেপাশে ২ কাঠা জমি আছে। খুব ভালো জমি, ভবিষ্যতে দাম বাড়বে, ফ্যাসিলিটি আছে, হাবি-জাবি ব্লা, ব্লা, ব্লা আছে।" এবং আমি আপনাকে বললাম এটা কিনতে। বাট রুলস হিসেবে তো এত আশেপাশে এয়ারপোর্ট অথবা এয়ারবেসের আশেপাশে ঘনবসতিপূর্ণ অথবা বাসস্থান তৈরি করা যাবে না। এটা ইল্লিগাল। সো এখন এই কথাটা আপনি যদি আপনার বাবাকে বলেন, মামাকে বলেন বা অন্য কোনো গার্ডিয়ানকে বলেন, খুব পসিবিলিটিস আছে আপনি এবং আপনার বাবা অথবা আপনার মামা অথবা আপনার যেই গার্ডিয়ানের সাথে আপনি ডিসকাস করবেন, সবাই মিলে পসিবিলিটিস এইটা বেশি যে সবাই হ্যাঁ, রাজি হয়ে যাবেন যে হ্যাঁ, যদি আমাদের কিছু
টাকা এদিক-সেদিক করতে হয়, স্টিল আমরা যেন জমিটা হাতছাড়া না করি। কেন? কারণ আমাদের ভবিষ্যতের চিন্তা। আই মিন এটাই অ্যাকচুয়ালি বাঙালির প্রবলেম। আমাদের ভবিষ্যতের চিন্তা। এখন আমাদের ভবিষ্যতের কারণে যদি অন্য কোনো জনের ভবিষ্যৎ নষ্ট হয়েও যায়, এটা তো ভবিষ্যতে হবে। যখন হবে তখন দেখা যাবে। এখন আমাদের কিছু করার নেই। যার কারণে এই যে এরকম ইভেন্টস এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও মোস্ট প্রবাবলি হবে। আমি আমার পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স আপনাকে বলছি। আমার একটা গ্রুপ আছে, ফ্রেন্ডদের গ্রুপ। সেখানে আমার জাস্ট প্রিভিয়াস ক্লাসে একটা ক্লাসমেট মেসেজ দিচ্ছে যে, "এই দেশে জন্ম নেওয়াটাই আমার ভুল। সব সিস্টেমের দোষ।" হ্যাঁ, আমি মানছি সিস্টেমের দোষ। কিন্তু তার চাইতে বড় এটা আমাদের স্বভাবের দোষ। গ্রামাটিক কথাবার্তা বলার জন্য আমি কখনো YouTube চ্যানেল খুলি নাই। এসব কথাবার্তা বলার মানুষও আমি না। বাট এটা as simple as it is. আপনার স্বভাব ভালো হবে না, আমার স্বভাব ভালো হবে না, দেশ ভালো হবে না এবং এইসব অ্যাক্সিডেন্টস হইতেই থাকবে। এটা থামানোর কোনো উপায় নেই। সো অনেক কথাবার্তা হলো। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করি। অনেকগুলো ইম্পোর্টেন্ট কথাবার্তা বললাম এবং এটা এমন কিছু কথাবার্তা ছিল যেটা অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বাট ভিডিও শেষে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই। এট এনি পয়েন্ট ইফ I went wrong, সো প্লিজ কারেক্ট মি উইথ দ্য রাইট ইনফরমেশন। এমন না আমি আরকি ট্র্যাডিশনাল ইউটিউবারদের মতো সাউন্ড করব না যে কমেন্টে বলুন না। অ্যাজ অ্যান ইউটিউবার সবাই চাবে নিজের কমেন্ট হোক কারণ অ্যালগরিদম সেখান থেকে নিজেদের প্রফিট তুলে দিবে। আমাদের প্রফিট তুলে দিবে। বাট নট ফর দিস ভিডিও। আপনাকে ভিডিওর নিচে কমেন্ট করতে হবে না। এই ভিডিও শেয়ার দিতে হবে না। আমাকে ট্যাগ করে কোনো পোস্ট দিতে হবে না। আপনার যদি মনে হয় আমি কোনো ইনফরমেশন রং দিছি আমাকে কারেক্ট করতে পারেন। নিচে আমার ইমেইল অ্যাড্রেস, Instagram অ্যাকাউন্ট এবং Facebook পেজ দেওয়া থাকবে। আমাকে জাস্ট একটা পার্সোনালাইজড মেসেজ দিয়ে দেন। থ্রু wherever you want, whatever you want, ওকে? Which platform you choose for. আপনি যেখানে মন চায় আমাকে জাস্ট একটা পার্সোনালাইজড মেসেজ দিয়ে দিন যে, "ভাইয়া আপনি এখানে রং।" অথবা আমি যদি কিছু মিস করে যেয়ে থাকি যে এইটা বলেন নাই অথবা আপনি এটা হয়তো জানেন না আমাকে সেটাও জানান। কারণ আমি এই বিষয় সম্পর্কে জানতে চাই। কারণ অ্যাকচুয়ালি এটা খুব খারাপ একটা অবস্থা এবং যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আজকে লালমনিরহাটে ২ টা ট্রেন কিন্তু সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। নিহত হয়েছে কিনা এখনো জানা যাচ্ছে না। সো, সো এই যে জিনিসগুলো না একের পর এক বাংলাদেশে যেভাবে ঘটিত হচ্ছে, অ্যাকচুয়ালি ইফ I being honest, I'm just waiting for the next big event, actually the accident happening in Bangladesh. সো আমি মেইন জিনিসটার জন্য ওয়েট করতেছি যে পরবর্তী কোন জিনিসটা আমাদের টনক নড়াবে যে বাংলাদেশটা আবার সিস্টেমের ফল্ট, আবার এটা হইছে, আবার ওইটা হইছে, আবার ওর ফল্ট, আবার ওইটা হইছে। সো এখন honestly বললে হ্যাঁ, আমি ওই অপেক্ষাতে আছি যে নেক্সট বিগ অ্যাক্সিডেন্ট কোনটা হবে বাংলাদেশে। সো see you soon in the next video. Till then and as I said, you are in Bangladesh, so take care. Bye. ভালো থাকবেন।